হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল একাডেমি 03। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আমরা এসএসসি এবং আরআরবির পিআইকিউ বেসড জিকে প্র্যাকটিস ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। তো আজ আমি আলোচনা করে থাকবো টপ 20 কোশ্চেন নিয়ে, যেগুলো কিন্তু বিগত বছরে এসএসসি এবং আরআরবির পরীক্ষাগুলোতে এসেছিলো। সেই রিলেটেডই কিন্তু এখানে কোশ্চেনগুলো থাকবে, যেগুলো কিন্তু প্রায় এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন থাকছে। তো আজকে আমরা আলোচনা করে থাকবো হিস্ট্রি থেকে বেশ কিছু কোশ্চেন, এবং এখানে ফিজিক্যাল সায়েন্স এবং আপনাদের কিছুটা থাকছে পলিটি, এবং থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু ইনফরমেশন। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আর তোমরা যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছো, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে রাখতে পারো এই ধরনের লেটেস্ট ক্লাসগুলির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকের ফার্স্ট কোশ্চেন, প্রাথমিক বা বুনিয়াদী শিক্ষার প্রচলনের ধারা কে দেন? ওকে, অপশন এ বলা হয়েছে জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, রাজা রামমোহন রয়, দয়ানন্দ সরস্বতী। তো সঠিক আনসারটি কী হবে তোমরা অবশ্যই কমেন্ট করে আনসার দেওয়ার চেষ্টা করবে। আর টোটাল এখানে 20টি কোশ্চেন থাকছে, তো 20 কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলি আনসার করতে পারছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, মহাত্মা গান্ধী হয়ে যাবে সঠিক আনসার। এরপর আমরা দেখে নেব এখানে অপশনগুলোতে জওহরলাল নেহেরু সম্পর্কে একটু ইনফরমেশন। তো জওহরলাল নেহেরু কিন্তু ছিলেন আমাদের কি স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, তাই না? এখানে ফার্স্ট যে প্রাইম মিনিস্টার ছিলেন তার নাম হচ্ছে জওহরলাল নেহেরু, এবং রাজা রামমোহন রায় ছিলেন কিন্তু ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবং আরও অন্যান্য অনেক ধরনের তিনি কিন্তু সমাজ সংস্কারমূলক কাজ করেছিলেন। এরপরে নেক্সট রয়েছে দয়ানন্দ সরস্বতী। তো তিনি কিন্তু এখানে আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, তো তার আগে এখানে একটু এক্সট্রা ইনফরমেশন রয়েছে, দেখে নিই আমরা কী বলা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে যে বেসিক এডুকেশন ওয়ার্ধা স্কিম কিন্তু চালু হয় 1937 সালে। ওকে, তো 1937 সালে কিন্তু কী হয়েছিল, বেসিক এডুকেশন বা ওয়ার্ধা স্কিমটি কিন্তু চালু হয়। নেক্সট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় কিন্তু এক্সামগুলোতে এসে থাকে। বলা হয়েছে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযানে, ওকে, ডান্ডি অভিযানে কবে শুরু করেন? তো মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান কবে শুরু করেন? আশা করি তোমরা সকলে আনসারটি দিতে পারবে। কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবে উত্তরগুলো। তো এই উত্তরটি হয়ে যাবে কিন্তু সঠিক এখানে 1930 সালে। মহাত্মা গান্ধী কিন্তু ডান্ডি অভিযান শুরু করেন হচ্ছে 1930 সালে। এক্ষেত্রে এক্সট্রা ইনফরমেশন আমরা দেখে নেব। তো এটা শুরু হয় কত সালে? বলা হয়েছে মহাত্মা গান্ধী যে ডান্ডি অভিযানটি চালু করেন সেটা হচ্ছে 12ই মার্চ 1930 সালে কিন্তু শুরু করেন অভিযানটি, এবং 6 এপ্রিল 1930 সালে কিন্তু শেষ হয়। এটি ছিল কিন্তু সল্ট সত্যাগ্রহের একটি অংশ, অর্থাৎ লবণ যে সত্যাগ্রহ সেটারই একটা পার্ট ছিল কিন্তু ডান্ডি অভিযান। নেক্সট বলা হয়েছে জাতির জনকের রাজনৈতিক গুরুকে। তো জাতির জনক কাকে বলা হয়? জাতির জনক কিন্তু বলা হয় মহাত্মা গান্ধীকে। তো এর রাজনৈতিক গুরুর নাম কি সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ বলা হয়েছে মদনমোহন মালব্য, দাদাভাই নৌরজি, গোপালকৃষ্ণ গোখলে, কেউ নন। তো সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে ছিলেন কিন্তু আমাদের যে মহাত্মা গান্ধী তিনি কিন্তু ছিলেন রাজনৈতিক গুরু। ঠিক আছে, গোপালকৃষ্ণ কে ছিলেন? তাহলে মহাত্মা গান্ধীর কিন্তু রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। এরপর আমরা দেখে নেব দাদাভাই নৌরজি। দাদাভাই নৌরজি কে ছিলেন? তিনি কিন্তু ভারতের কি গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত। তিনি একটি বই লিখেছিলেন, সে বইটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। এবং দাদাভাই নৌরজি কিন্তু একটি থিওরি প্রকাশ করে, সেটার নাম কি ছিল? সেটা ছিল কিন্তু যে সম্পত্তির বহিঃগমন, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ সরকার যখন আমাদের দেশে শাসন করেছিল সেই সময় কিন্তু প্রচুর এখান থেকে সম্পত্তি বা অর্থগুলো কিন্তু তাদের এখানে নিয়ে যাচ্ছিল। তো সেই সময় কিন্তু তিনি এর উপর একটি থিওরি লেখেন, যেটার নাম বলা হয়েছে সম্পত্তির বহিঃগমন নামে পরিচিত ছিল সেটি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সত্যাগ্রহ শব্দটির উদ্ভাবন কে করেন? ওকে, সত্যাগ্রহ শব্দটির উদ্ভাবন কে করেন? অপশন এ বলা হয়েছে গান্ধীজি, শ্রী অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রয়। তো সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, গান্ধীজি। গান্ধীজি কিন্তু প্রথম কী করেন? সত্যাগ্রহ শব্দটির উদ্ভাবন করেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আফ্রিকার গান্ধীজি নামে কে পরিচিত? আফ্রিকার গান্ধীজি নামে কে পরিচিত? অপশন এ বলা হয়েছে নীর কামিন, মিনোরাজ গান্ধী, নেলসন ম্যান্ডেলা,
এম.কে. গান্ধী। এর সঠিক আনসারটি হবে অপশন নাম্বার সি, নেলসন ম্যান্ডেলা। তো তোমরা সকলেই জানো যে ইতিমধ্যে কিন্তু আরআরবির আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের ডেট কিন্তু প্রকাশ করা হয়েছে, এবং পাশাপাশি তোমরা যারা এসএসসি জিডি দিচ্ছ তাদেরও কিন্তু সেই বুক স্লট এবং হচ্ছে তাদের এক্সাম যে ডেট সেটাও কিন্তু প্রকাশ করা হয়েছে। তো তোমরা যারা ইতিমধ্যে এই রিলেটেড ইনফরমেশন জানো না তারা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারো। সেখানে কিন্তু এই ধরনের শর্ট ইনফরমেশনগুলো আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারা নাগরিকদের তথ্য জানার অধিকার দেয়? অপশন এ বলা হয়েছে ধারা নম্বর 21, আর্টিকেল নাম্বার 21, আর্টিকেল 30A, আর্টিকেল নাম্বার 19(1)A এবং আর্টিকেল 14। তো সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার কি, আর্টিকেল নাম্বার 19(1)A। ঠিক আছে, ভারতীয় সংবিধানে কোন ধারায় নাগরিকদের তথ্য জানার অধিকার রয়েছে সেটা কিন্তু আর্টিকেল 19(1)এতে কিন্তু রয়েছে সেই ধারাটি। ওকে, তো এরপর আমরা দেখে নেব। তার আগে বলে রাখি আর্টিকেল যেটা তথ্য জানার অধিকার সেটা কত সালে চালু হয়, ঠিক আছে, সে বিষয়ে তোমরা একটু কমেন্ট করে জানার চেষ্টা করবে যে ভারতীয় নাগরিকের যে তথ্য জানার অধিকার, রাইট টু ইনফরমেশন, তো সেটা যে স্বীকৃতি দেওয়া হয় তো সেটা কত সালে হয় এবং চালু হয় কত সালে। পাশাপাশি এটা ইনফরমেশন আমরা দেখে নেব এই রিলেটেড। এখানে বলা হয়েছে যে আরটিআই যে রয়েছে সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন, এটি কিন্তু মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত রয়েছে। ঠিক আছে, অনেক সময় কোশ্চেন হয়ে থাকতে পারে যে এই আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন এটা কোন অধিকারের সাথে সম্পর্কিত, তাহলে এটা মৌলিক অধিকারের সাথে যুক্ত। ওকে, ফান্ডামেন্টাল রাইট। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের কোন অংশে আছে? মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের কোন অংশে রয়েছে বা বলা হয়েছে? বলা হয়েছে পার্ট নাম্বার 4, 5, 2, 3। তো সঠিক আনসারটি হবে অপশন নম্বর ডি, অর্থাৎ পার্ট নাম্বার 3তে কিন্তু বলা হয়েছে মৌলিক অধিকারের ভারতীয় সংবিধানের এই পার্ট 3 অংশে কিন্তু বলা হয়েছে। ওকে, পার্ট 3তে কী বলা হয়েছে? মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, গ্রামীণ যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য কোন প্রকল্প চালু করা হয়? অপশন এ বলা হয়েছে PDUSJY এবং DDUGKY, DDUGJY মিশন ইন্দ্রধনুষ। এই ধরনের কিন্তু কোশ্চেন প্রায় কিন্তু এক্সামগুলোতে এসে থাকে, অর্থাৎ এসএসসি পরীক্ষাগুলোতে এবং আরআরবিগুলো পরীক্ষাগুলোতে কিন্তু প্রায় একটা না একটা কোশ্চেন কিন্তু এরকম স্কিম থেকে কিন্তু এসে থাকে। তো এগুলো কিন্তু আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো এই যে টপিকগুলো তোমরা উইক রয়েছো সেই টপিকগুলো কিন্তু ভালো করে রিভিশন করো বা গো থ্রু করো। ঠিক আছে, তো এই সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি। ওকে, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা। ঠিক আছে, গ্রামীণ কৌশল যোজনা, তো দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় কিন্তু হবে এর সঠিক আনসার। তো এই রিলেটেড ইনফরমেশনগুলো কিন্তু খুব ভালো করে তোমরা একবার গো থ্রু করো, এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপকামিং এক্সামগুলোতে প্রায় দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু দিন দিন বাড়ছে। তো এই রিলেটেড একটি ইনফরমেশন দেখে নেওয়া যাক। বলা হয়েছে যে লঞ্চ ডেটটা কিন্তু বলা হয়েছে 25শে সেপ্টেম্বর 2014 সালে কিন্তু লঞ্চ করা হয়। তো এইটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, এর পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই এই লঞ্চ ডেটগুলো একটু ভালো করে খেয়াল করে রাখবে। নেক্সট বলা হয়েছে পার ড্রপ মোর ক্রপ কোন প্রকল্পের অংশ? তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে। বলা হচ্ছে পার ড্রপ মোর ক্রপ কোন প্রকল্পের অংশ? বলা হচ্ছে PMKSY, হচ্ছে PMAYG, PMJDY, PMMY। ওকে, তো এখানে আমাদের কোনটি সঠিক আনসার হয়ে যাবে? এর সঠিক আনসারটি হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ। ওকে, PMKSY অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ন যোজনা। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি এর উদ্দেশ্যটা কী ছিল? তো এখানে উদ্দেশ্য ছিল জলটা যে রয়েছে, ঠিক আছে, কৃষিক্ষেত্রে সেটাকে আমরা নিকাশি ব্যবস্থার মাধ্যমে কিন্তু যাতে প্রতিটা জমিতে জলসেচ করা যায় সেটার উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে। তো এটা লঞ্চ ডেটটা কী রয়েছে? এই লঞ্চ ডেটটা কিন্তু বলা হয়েছে যে 1 জুলাই 2015 সালে কিন্তু এটি লঞ্চ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে ভাষার উল্লেখ আছে? অর্থাৎ কোন শিডিউলে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা হয়েছে? অপশন নাম্বার এ 8th শিডিউল,
সেভেন্থ শিডিউল, নাইন্থ শিডিউল এবং সিক্স শিডিউল। তো সঠিক আনসারটি কী হয়ে যাবে? এই সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর এ, 8 শিডিউলে কিন্তু বলা হয়েছে ভারতীয় সংবিধানের। তো এই ক্ষেত্রে কিন্তু আরও একটা এক্সট্রা ইনফরমেশন, যে বর্তমানে যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তো সেটা কিন্তু 22টি ভাষা কিন্তু এখানে স্বীকৃত রয়েছে। তো এই শিডিউল রিলেটেড কিন্তু কোশ্চেন প্রায় পরীক্ষাতেই কিন্তু দেখা যায়, প্রত্যেকটা প্রায় শিফটেই। তো তোমরা অবশ্যই কিন্তু এই ধরনের টপিকগুলো কিন্তু কভার করে থাকবে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ভারতীয় প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র কোনগুলি? অপশন এ বলা হয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ, ফিলিপাইন্স ও শ্রীলঙ্কা, তাইওয়ান ও সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও মালদ্বীপ। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর এ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। পরবর্তী প্রশ্ন আফগানিস্তানের রাজধানীর নাম কি? ঠিক আছে, তো কোশ্চেনটা অনেকটা ইজি মনে হচ্ছে, বাট এরকম রিলেটেড কোশ্চেনও কিন্তু প্রায় পিওয়াইকিউতে কিন্তু এসেছিল। ঠিক আছে, এসএসসি পরীক্ষাতে কিন্তু এটা এসেছিল। তো আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কি বলা হয়েছে? কান্দাহার, কাঠমান্ডু, কাবুল, করাচি। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, কাবুল। ওকে, আফগানিস্তানের রাজধানীর নাম কী হবে? কাবুল। তো তোমরা সবাই সকলেই আর কি আফগানিস্তানের যে মুদ্রা সেটার নাম কি সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে একটু জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে 2011 সালের জনগণনা অনুযায়ী মোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলি ছিল? অপশন এ বলা হয়েছে 40টি, বি বলা হয়েছে 45টি, সি বলা হয়েছে 28টি, ডি বলা হয়েছে 35টি। তো সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 35টি। টোটাল এখানে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য কিন্তু টোটাল রয়েছে 35টি। তো এখানে ইউনাইটেড টেরিটরি যেটা রয়েছে সেটা কিন্তু টোটাল এখন বর্তমানে কিন্তু 60টি রয়েছে, আর স্টেট কিন্তু রয়েছে বর্তমানে 28টি। তো এগুলো কিন্তু খুবই শর্ট কিছু ইনফরমেশন। তো অনেক সময় এরকমভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে যে বর্তমানে ইউনাইটেড টেরিটরি অথবা কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলি রয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নেপাল ও ভারতের মধ্যবর্তী অংশে কোন পর্বত অবস্থিত? বলা হয়েছে নেপাল এবং ভারতের মধ্যবর্তী অংশে কোন পর্বত অবস্থিত? অপশন এ বলা হয়েছে মাকালু, বলছে মানাসলু, ধৌলাগিরি এবং বলছে কাঞ্চনজঙ্ঘা। তো সঠিক আনসারটি হয়ে যায় কিন্তু অপশন নাম্বার ডি, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কিন্তু রয়েছে নেপাল ও ভারতের মধ্যবর্তী অংশে। পরবর্তী প্রশ্ন এলপিজিতে কোন উপাদান সবচেয়ে বেশি থাকে? আশা করি প্রত্যেকেই আনসারটি দিতে পারবে। এলপিজিতে কোন উপাদান সবচেয়ে বেশি থাকে? বলা হয়েছে অপশন এ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তো সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, বিউটেন। ওকে, তো অ্যাকচুয়ালি এখানে দুটো মিক্স থাকে, একটা কি থাকে, মিক্স থাকে এখানে, সেটা হচ্ছে গিয়ে এলপিজিতে কি থাকে, প্রোপেন এবং বিউটেন থাকে। তো কিন্তু বিউটেনটা এখানে রাইট আনসার হয়ে যাবে, সবচেয়ে বেশি থাকে হচ্ছে বিউটেন। ওকে, এই জন্য বিউটেনটা নেওয়া হয়ে থাকবে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে পিএইচ এর পি এর মান, ঠিক আছে, পি বলতে কি বোঝায়? পিএইচ এর পি বলতে কি বোঝো? বলছে পোটেন্সিয়াল, বলছে প্লেরুয়াল, পোটেন্সিয়াল। তো সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, পোটেনশিয়াল। ওকে, পিএইচ এর পি বলতে বোঝায় পোটেনশিয়াল। পরবর্তী প্রশ্ন মরীচিকা কোন ঘটনার ব্যাখ্যা? মরীচিকা কোন ঘটনার ব্যাখ্যা? অপশন এ বলা হয়েছে বিক্ষরণ, প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এর সঠিক আনসারটি কী হবে তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে জানার চেষ্টা করবে। তো এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, প্রতিসরণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিসরণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আলোক তরঙ্গ হলো কি? তো এগুলো কিন্তু প্রত্যেকটা বিগত ইয়ারের প্রশ্ন রয়েছে সায়েন্স থেকে, যেগুলো দেখতে পাচ্ছ। তো খুবই ইম্পর্টেন্ট, এক্সামের আগে কিন্তু পিআইকিউ বেস্ট কোশ্চেনগুলো একটু সলভ করে গেলে কিন্তু পরীক্ষা হলে কিন্তু তোমাদের অনেকটাই স্ট্যাবিলিটি বাড়বে এবং তোমাদের দক্ষতার কিন্তু বৃদ্ধি হবে। ঠিক আছে, তো পিআইকিউ বেস্ট কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, অর্থাৎ আপনাদের যে এক্সামের ট্রেন্ড সেটাকে ধরার জন্য বা ফলো করার জন্য। তো এক্ষেত্রে চলন তরঙ্গ বলা হয়েছে যান্ত্রিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গ। তো সঠিক আনসারটি কী হবে তোমরা সকলেই কিন্তু কমেন্ট করে জানার চেষ্টা করবে অবশ্যই। তো এর সঠিক আনসারটি কী হবে? অপশন নাম্বার ডি, তির্যক তরঙ্গ। ঠিক আছে, আলোক তরঙ্গ হলো কি তির্যক তরঙ্গ। পরবর্তী প্রশ্ন
নিচের কোনটি নিষ্প্রভ বা অপ্রভ বস্তু? ঠিক আছে, নিষ্প্রভ অপ্রভ বস্তু বলতে কি বুঝি? যার নিজস্ব আলো নেই, ঠিক আছে, তাকে বলা হয়েছে নিষ্প্রভ বা অপ্রভ বস্তু। অপশন এ বলা হয়েছে সূর্য, মোমবাতি, এলইডি বাতি, চাঁদ। তো সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, চাঁদ। ওকে, চাঁদ হবে এই সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন এবং আজকের লাস্ট কোশ্চেন বলা হয়েছে প্রাথমিক রামধনু গঠনের সময় কতবার পূর্ণ প্রতিফলন ঘটে? বলছে প্রাথমিক যে রামধনু সেটা গঠনের সময় কতবার পূর্ণ প্রতিফলন ঘটে? তো এই সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার এ বলা হয়েছে 0, বি বলা হয়েছে বি বলা হয়েছে 1টি, সি বলা হয়েছে 2টি, ডি বলা হয়েছে 2 এর বেশি। তো সঠিক আনসারটি হবে অপশন নাম্বার বি, একবার হয়ে থাকে। ঠিক আছে, প্রাথমিক রামধনু গঠনের সময় একবার পূর্ণ প্রতিফলন ঘটে থাকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টপ 20 কোশ্চেন্স, যেগুলো কিন্তু আপকামিং এক্সামগুলোতে তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকবে। তো তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটির লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই থাকছে, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।